নমস্কার, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরো কিছু অস্বাভাবিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। সত্যি কথাই, জন্ম নিলে মরতে হবেই। কিন্তু কিছু কিছু ঘটনা শুনলে মনে হয় পুরোপুরি বোধহয় কেউই মরে না। মানুষ মরেও বেঁচে থাকে। কেউ অপূর্ণ আশা নিয়ে বাঁচে, তো কেউ বুকের জ্বালা নিয়ে বাঁচে। আজকের দুটো ঘটনাই সেটা প্রমাণ করবে। অসংখ্য ধন্যবাদ সোনাকে প্রথম ঘটনাটি শেয়ার করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, তোমরা যদি এই ধরনের সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা আরও শুনতে চাও, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার রাতে এই ধরনের সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। এবারে তাহলে শুরু করি সোনার পাঠানো আজকের প্রথম ঘটনা। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হাই অমিত দা, আমি সোনা। অনেকদিন পর আবার তোমাকে একটা ঘটনা লিখছি, একদম বাস্তব সত্যি ঘটনা। আজ থেকে তাও বছর 5 আগের কথা। আমাদের পাড়ায় একটি বউ আছে। বউটা প্রেম করে বিয়ে করেছিল। বিয়ের পর আত্মীয় স্বজনদের বাড়ি বেড়াতে যেত। বর বউকে তারা নিমন্ত্রণ করে খাওয়াতো। তো এমনই একদিন বউটা গিয়েছিল ওর মাসির বাড়ি। মাসি নেই, তিনি মারা গিয়েছেন। বাড়িতে আর যারা যারা ছিলেন তারাই ওদের নিমন্ত্রণ করেছিল। তো ওখানে গিয়ে ওর সঙ্গে একটা ঘটনা হয়। ওর মাসি বাড়ির কাছে একটা ছোটখাটো জঙ্গল মতো ছিল। সেখানে একটা কুল গাছ ছিল। অনেক কুল হতো গাছটায়। তো ও ভর দুপুর বেলায় ওই কুল গাছটা থেকে কুল পাড়তে যায়। আর তখনই ওর শরীরটা কেমন যেন একবার ঝাঁকুনি দিয়ে ওঠে। ওই সময় ওর মাসির আত্মা ওর ভেতরে প্রবেশ করে। তবে কেউ সেটা বুঝতে পারেনি। যেহেতু নিজেরই মাসি, তাই কোনো উপদ্রব বা অসংলগ্ন কোনো আচরণ করছিল না। হ্যাঁ, ভৌতিক ব্যাপার স্যাপার কিছু ঘটেছে, কিন্তু প্রথমেই কেউ তা লক্ষ্য করেনি। শ্বশুরবাড়িতে এলো, রাতে নিজের হাজবেন্ডের সঙ্গে ঘুম হলো। তখনও পর্যন্ত সবই স্বাভাবিক। কিন্তু মাঝরাত নাগাদ বউটা উঠে কোথায় যেন বেরিয়ে যায়। একটু পরে ওর স্বামীর যখন ঘুম ভাঙে, দেখে বউ পাশে নেই। তারপর এদিক ওদিক সব জায়গায় খুঁজে দেখলো সে। খুঁজতে খুঁজতে শেষে খামারের কাছে গিয়ে বউটাকে দেখতে পেল। অন্ধকারের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছে বউটা। ওর হাজবেন্ড তো বেশ অবাক হয়ে গেল। এখানে এই অন্ধকারের মধ্যে এত রাতে কি করছে ও? তারপর কাছে গিয়ে বলল, কি গো, এখানে কি করছো তুমি এখন? কি হয়েছে? বউটা তখন উত্তর দিল, আপনি কে? কি চাই আপনার এখানে? হ্যাঁ? বরটা তো খুব অবাক হয়ে গেল। বলল, আমি তোমার স্বামী। আমাকে চিনতে পারছো না তুমি? উত্তরে সে তখন বলল, না, আমি আপনাকে চিনি না। যান যান এখান থেকে। উনি তখন ভাবেন যে কোনো কারণে বউটা হয়তো ওনার ওপরে রেগে আছে, তাই এইসব কথা বলছে। তাই কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে এরপর ওকে ঘরেতে নিয়ে এলো। তারপর থেকে এইরকম টুকটাক অনেক ব্যাপার লক্ষ্য করা গেল, যেটা বউটা স্বভাবের সঙ্গে একেবারেই মেলে না। তাই এর 1-2 দিনের মধ্যেই জিনিসটা জানাজানি হলো যে কেউ একটা এসেছে ওর মধ্যে, স্বেচ্ছায় ওইসব করছে না।
এরপর আমাদের এখানে জলেশ্বর বলে ভোলে বাবার একটা জায়গা আছে, সেখান থেকে একজনকে নিয়ে আসা হয়। তিনি এসে দেখে শুনে যা বুঝলেন তাতে তো অবাক হয়ে গেলেন। বুঝতে পারলেন যে একে ছাড়ানো এতটা সহজ হবে না, কারণ ওর মাসি ওকে ধরেছে। তিনি ওর বিয়ের আগেই মারা গিয়েছিলেন। ওর বিয়ে দেখা, শ্বশুর বাড়িতে ঘোরা, এসব অনেক ইচ্ছা ছিল তার, কিন্তু সেসব করতে পারেনি। তাই অনেক দিন থেকে সে চেষ্টা করছিল, কিন্তু কোনো সুবিধে করতে পারছিল না। সেদিন ভর দুপুর বেলায় ওকে একা পেয়েছিল, আর বিয়ের পর গায়ে একটা বিয়ের গন্ধ থাকে, সেই সুযোগে ওকে ধরেছে সে। এত সহজে সে যাবে না। তখন তিনি নানান তন্ত্র মন্ত্র যন্ত্র ব্যবহার করে ওকে কাবু করার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তাকে কবজায় আনতে পারছেন না। 8-10 জন লোক মিলেও ওকে ধরে রাখতে পারছিল না। তখন সঙ্গে কি চিলচিৎকার! শেষমেশ অনেক চেষ্টা করার পর তাকে বাগে আনা গেল। সে স্বীকার করলো যে হ্যাঁ, আমি যাব, মুক্তি দিয়ে যাব। তখন তিনি বললেন, যাবি তো, কিন্তু কি প্রমাণ দিয়ে যাবি, যাতে আমরা বুঝবো যে তুই চলে গেছিস? তখন সে ভারী গলায় বলল, ভরা কলসি দাঁতে কামড়ে নিয়ে যাব, বুঝতে পারবি সবাই। তো এরপরে সামনের রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হলো, আর একটা জল ভরা কলসি এনে রাখা হলো ওর সামনে। দিব্যি সেই ভরা কলসিটা তাতে কামড়ে তুলে নিয়ে ছুটে বেরিয়ে গেল বউটা। লোকজনও সবাই ছুটল ওর পেছন পেছন। তারপর খালের কাছে এসে একটা মাটির ঢিবির উপরে 2 পা ফাঁক করে দাঁড়ালো। তারপর সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গেল বউটা। সবাই বুঝতে পারলো যে ওর মাসির আত্মা ওর শরীর থেকে বিদায় নিয়েছে। তখন সেই ওঝা ওর স্বামীকে ডেকে বললেন, যাও, গিয়ে বউয়ের কানে কানে 3 বার ওর নাম ধরে ডাকো, যাও। তাই করার পর বউটার জ্ঞান ফিরে আসে, এবং তখন সে আগের মতোই আবার স্বাভাবিক। তবে সবার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে, এদিক ওদিক তাকাচ্ছে। আসলে হয়তো বুঝতে পারছিল না যে এখানেও এলো কি করে, আর এত লোকজনের ভিড় কেন। তো এরপরে ওকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, ডাক্তার দেখিয়ে এরপর ওকে মেডিসিন দেওয়া হয়। দিন 7 পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠে বউটা। এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। এবারে তোমাদের শোনাবো আজকের দ্বিতীয় ঘটনা। এটাও কিন্তু দারুণ একটা ঘটনা, তবে একটু প্যাথেটিক। শেয়ার করেছে আমার বন্ধু রায়ান। এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে রায়ান। আর বন্ধুরা, এমন ঘটনা বা এমন অভিজ্ঞতা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে বলতে পারো। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই যে যেভাবে খুশি তোমরা সেইভাবেই ঘটনা পাঠাও, কোনো চিন্তা নেই। তো এবারে শুরু হচ্ছে রায়ানের বলা আজকের দ্বিতীয় ঘটনা। হ্যালো অমিত, আমি রায়ান। বর্তমানে আমি যেখানে জব করি সেখানকার এক ফ্রেন্ডের থেকে আমি একটা ঘটনা জানতে পারলাম, তাই আর দেরি না করে তোমাকে বলতে এলাম। ঘটনাটা অনেক বছর আগেকার, বজবজ স্টেশন থেকে অনেকটা ভেতরে। তো ওখানে তখন একটা ক্লাব ছিল, ছেলেরা গল্প গুজব করতো, ক্যারাম খেলতো। আর ক্লাবের দরজাটা ছিল একটু উঁচুতে, মানে কেউ শুয়ে থাকলে বাইরেটা দেখতে পাবে। তো একবার হয়েছিল কি, ওদের ওখানে কারো একজনের বিয়ে ছিল। আগে তো মাঠে বা বাড়ির উঠোনে প্যান্ডেল হতো,
আর রাতে যারা থাকতো তারা ওই ক্লাবে বা কারো কারো বাড়িতে শুতে যেত। তো সেই রকমই বিয়ের সময় ওরা ওই ক্লাবটা ইউজ করেছিল জিনিসপত্র রাখার জন্য আর রাতে ঘুমানোর জন্য। তো বিয়ের পরে আত্মীয় স্বজনেরা রাতে ক্লাবে শুতে গিয়েছিল। মেঝেতে মাদুর বালিশ পেতে সবাই ঘুমিয়েছিল। কিন্তু মাঝরাত নাগাদ হঠাৎই একটা কাণ্ড হয়। সেই ক্লাবের ঠিক সামনাসামনি একটা বাড়ি ছিল। বাড়িটায় কেউ থাকতো না। ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনে মারা গিয়েছেন। ওনাদের একটা ছোট বাচ্চা ছেলে ছিল। সেই ছেলেটা তখন কার কাছে থাকবে, তাই ওর মামারা এসে ওকে নিয়ে গিয়েছিল। ফলে বাড়িটা একদমই ফাঁকা পড়েছিল, লোকজন নেই, অন্ধকার। তো সেই ক্লাবে যারা সেদিন ঘুমিয়েছিল, মাঝরাতে ওদের মধ্যে কারো কারো ঘুম ভেঙে যায়। ওই নির্জন অন্ধকার বাড়িটা থেকে একটা ক্ষীণ কান্নার আওয়াজ ভেসে আসছিল, যখন কিনা ওই বাড়িতে কেউ থাকে না। তখন ওরা ওই দরজার নিচ থেকে উকি দেয়। তারপর যা দেখে রীতিমতো তা গায়ে কাটা দেবার মতো। ওই বাড়িটার ঠিক দুয়ারের সামনেই অন্ধকারের মধ্যে বসে আছে দুটো ছায়া মূর্তি। ওরা আর কেউ নয়, ওই মৃত ভদ্রলোক এবং সেই মৃত ভদ্র মহিলা। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে দুজনেই। সেই দেখে তারা তো তখন ভয়ে সিটিয়ে যায়। সারাটা রাত তারপর ভয়ে আর দু চোখের পাতা তারা এক করতে পারেনি। পরদিন সকালে পাড়ার লোকেদের কাছে তারা বলল এই ব্যাপারটা। পাড়ার লোকেরাও তো শুনে পুরো অবাক হয়ে গেল। বলে, তাহলে তো একদিন দেখতে হয় ব্যাপারটা। তো সেই রাতে তারাও নজর রাখলো এই বাড়িতে। তারাও দেখতে পেল মাঝরাত নাগাদ সত্যি সত্যি একটা কান্নার আওয়াজ পাওয়া যায়। কখনো ঘরের মধ্যে থেকে, তো কখনো ঘরের বাইরে থেকে। মাঝে মাঝে কাউকে দেখাও যায়। এরপরে তো পুরো এলাকা জুড়ে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হলো। রাত নামলে ওদিকে কেউ আর যেত না। লোকেরা তখন বলা বলি করতে লাগলো, মনে হয় অন্য কোনো ব্যাপার আছে জানো তো, ওনাদের মৃত্যুটা বোধহয় স্বাভাবিক ছিল না, তাই এসব হচ্ছে। তখন কয়েকজন সাহসী যুবক উদ্যোগ নিল, কি ব্যাপার তারা জানার চেষ্টা করবে। কাজেই সেই রাতে তারা তাকে তাকে রইল। মাঝরাত নাগাদ আবার যখন সেই কান্নারোল শোনা গেল, ওরা তখন সাহস করে বাড়িটার সামনে গেল। বাইরে সেদিন কাউকে দেখা যাচ্ছিল না। সেদিন কান্নার আওয়াজটা আসছিল বন্ধ ঘরের ভেতর থেকে। ছেলেগুলো তখন সাহস করে আওয়াজ দিল, ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করলো। বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আমরা জানি আপনারা এখানেই আছেন, এখনো এই বাড়িতেই থাকেন। আমাদের ধারণা যে আপনাদের সঙ্গে খারাপ কিছু হয়েছে। যদি চান তো আমাদের বলতে পারেন, আমরা আপনাদের মুক্তির ব্যবস্থা করব। তখন নাকি ওই বন্ধ ঘরের ভেতর থেকেই ওনাদের কথা শোনা গিয়েছিল। ওনারা বলেছিলেন যে ওনারা নাকি এমনি এমনি মরেননি, ওনাদেরকে ষড়যন্ত্র করে মারা হয়েছিল। ওনাদের এমনিতে একটা তেলে ভাজার দোকান ছিল, কিন্তু দেশে ওনাদের অনেক জমি জায়গা সম্পত্তি ছিল। ভদ্রলোকের দাদা এবং দাদার ছেলেরা মিলে ওনাদেরকে খুন করে। খাবারে বিষ মিশিয়ে প্রথমে ভদ্রলোকটিকে মারে, রটিয়ে দেয় যে শরীর খারাপে মরেছে। পরে যখন ওনার স্ত্রী সত্যিটা জানতে পারে, তখন তাকেও মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। নাম হয় যে আত্মহত্যা করেছে। আর তখন তো এত পোস্টমর্টেম বা থানা তল্লাশির ব্যাপার ছিল না, কাজেই ব্যাপারটা চাপা পড়ে গিয়েছিল।
কিন্তু বাস্তব ঘটনা ছিল এটাই যে ওনারা কেউ স্বাভাবিকভাবে মরেননি, ষড়যন্ত্র করে ওনাদেরকে মারা হয়েছিল। আর সেই জ্বালায় ওনারা কেউ মুক্তি পাচ্ছিলেন না। এরপর পাড়ার লোকেরা সব একজোট হয়ে ওনার সেই দাদার বাড়ি ঘর দুয়ার সব ভাঙচুর করে, ওনাদেরকে মারধর করে সত্যি কথা স্বীকার করায়। তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। আর ওই বাড়িতে এরপর পুরোহিত ডেকে ওনাদের আত্মার শান্তি সস্থানের ব্যবস্থা করে। তারপর থেকে নাকি আর কোনো কিছু দেখাশোনা যেত না, সব আবার নর্মাল হয়ে গিয়েছিল। ঘটনাটা অনেক বছর আগের। আমার সেই বন্ধুটা বলে বাচ্চা ছেলেটা নাকি এখন আমাদের বয়সী, এখনো মামা বাড়িতেই থাকে, মাঝে মাঝে এখানে আসে, দুদিন থেকে আবার চলে যায়। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটাও কিন্তু দারুণ একটা ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে দামিনী পাল লিখেছে, অনেকবার হোটেলের ঘটনা শুনেছি, কিন্তু এই ঘটনাটা সব ঘটনা থেকে আলাদা। প্রশ্ন হচ্ছে, প্রথম দিন যখন অস্বাভাবিক ঘটনা ঘটল, দ্বিতীয় দিন কেন সাবধানতা অবলম্বন করেনি? হ্যাঁ, সেটা তো ঠিকই, তবে অনেক সময় হয় কি, নিজেদের মনকে সান্ত্বনা দিতে আমরা অনেক সময় অনেক ব্যাপারকে এড়িয়ে যাই। এরপর মনীষা কাকিমা লিখেছেন, ঈশ্বরকে ডাকলে তিনি সাড়া দেবেন, জয় বজরংবলী। চিত্রা দেবনাথ লিখেছে, তোমার ভয়েসে ঘটনাটা শুনতে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। টিএন তিরুম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, অসম্ভব সুন্দর হয়েছে ভাই, নামে অনেক শক্তি। অজন্তা হরে লিখেছে, সত্যি খুব ভালো ঘটনা, শুনে ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস আরো বেড়ে গেল। অমিতা জেঠিমা লিখেছে, চলে এলাম অলৌকিকের দারুণ সব ঘটনা শুনতে। সুদেশা সিংহা রায় লিখেছে, ভৌতিক আর দৈবিক মিলিয়ে দুর্দান্ত ঘটনা শুনলাম। স্পিরিচুয়াল লিখেছে, খুব সুন্দর তোমার উপস্থাপনা, তার জন্য এত ভালো লাগলো। জবা চক্রবর্তী লিখেছে, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী, আমার কমেন্টগুলো এখন আর পড়েন না কেন? দেখো, একদিনে কি আর সবার কমেন্ট পড়া যায়? একদিন তোমার, একদিন ওর, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হয়। আর যেদিন যার কমেন্ট পড়তে পারি না তাদের নাম বলে দিই। যেমন আরও কমেন্ট করেছে ঝন্টু সামন্ত, গীতাদি, অক্ষয় অধিকারী, লাবণী পাল, পিঙ্কি ঘোড়ই, মৌসুমী মুখার্জি, অনির্বাণ বিশ্বাস, স্বপ্না বাজাল, অর্কবর নস্কর, প্রতনু ব্যানার্জি, এমডি মঞ্জু সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।